একজন নোবেল পুরস্কার পেয়েছেন, একজন স্যার উপাধি পেয়েছেন, কিন্তু আমার বিচারে ডক্টর ইউনূস পেয়েছেন বাঙালি মুসলমানের সন্তান, কেউ পায় নাই নোবেল, উনি পেয়েছেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জাফরুল্লাহ চৌধুরী সাহেবও নোবেল পাওয়ার যোগ্য মানুষ এই দুনিয়াতে। গুরুঙ্গামারীতে সেই বীরুত্তম আশফাকুজ্জামান, যার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ছোট ভাই অনুজ, আমার বন্ধুবর প্রত্যেকটা সবাই আমাকে কেন উনি আমাকে আমন্ত্রণ করেন জানি না, আমি তার প্রতি কৃতজ্ঞ। সাদেক ভাইয়ের প্রতিও কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধাদের যে কোনো সমাবেশেই আমাকে তারা ডাকেন এবং আমি আসতে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি বক্তৃতা যখন প্রথম শুরু করি 1966-67 সনে, প্রায় 60 বছর আগে, তখনও আমি বক্তৃতা করতাম মাঠে মিনিমাম আধা ঘন্টা। মিনিমাম আমার জীবনের 4 ঘন্টা জনসভার বক্তৃতা আছে 2 লাখ মানুষের সামনে, এগুলো আছে। এবং বক্তৃতা এখন আর হয় না। বক্তৃতা হলো তাওয়াজ্জুর মতো, পীর সাহেবের তাওয়াজ্জুর মতো, এটা আমাদের দেশে আর হয় না। এখন রাজনৈতিক দলে বক্তৃতা করতে গেলে পাঞ্জাবি ধরে টানে, শার্ট ধরে টানে। আমাকে বাংলাদেশে কেউ টানতো না কোনো দিন। আমি সন্ধ্যা 6টার সময় দাঁড়াইতাম, 10টা পর্যন্ত বক্তৃতা করতাম, কিন্তু এখন আর বক্তৃতা হয় না। তারপরও তারা আমাকে ডাকে না, আমি আসি, অর্ধেক কথা বলে চলে যাই। কথার মধ্যে ভুল ত্রুটি থাকে, আপনারা আমাকে মাফ করবেন। বাংলাদেশের 3 জন মানুষ, এই যে ছবিটা আপনারা দেখছেন, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব ফজলে হাসান আবেদ, জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একজন নোবেল পুরস্কার পেয়েছেন, একজন স্যার উপাধি পেয়েছেন, কিন্তু আমার বিচারে ডক্টর ইউনূস পেয়েছেন বাঙালি মুসলমানের সন্তান, কেউ পায় নাই নোবেল, উনি পেয়েছেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জাফরুল্লাহ চৌধুরী সাহেবও নোবেল পাওয়ার যোগ্য মানুষ এই দুনিয়াতে। তারা 2 জন মানুষের সেবা করেছেন, অন্য 2 জন, কিন্তু জাফরুল্লাহ চৌধুরী গণমানুষের সেবা করেছে এবং মানুষের মধ্যে গিয়েছেন, তাদের সঙ্গে মিশেছেন। মানুষের সুখ দুঃখে নিজের জীবনকে বিপন্ন করে, মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে লেখাপড়া ত্যাগ করে মুক্তিযুদ্ধের জন্য হসপিটাল তৈরি করে আগরতলাতে চিকিৎসা করেছেন। তখনও আমি ওনার নাম জানি না। আমি প্রথম ওনার নাম জানলাম, আমি যেহেতু সিলেট সেক্টরে যুদ্ধ করেছি। ওনার হেলিকপ্টারে যেদিন গুলি হলো, সেই ষড়যন্ত্রটা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। যে হেলিকপ্টারে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জনাব এম.এ. উসমানী ছিলেন, সেই দিন প্রথম জানলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই হেলিকপ্টারে ছিলেন। এরপরে ওনার সঙ্গে আমার আর কোনো পরিচয় হয় নাই। একবার হলো, আমি বললাম আপনি এই কাজটা ভালো করেন না, আমি আপনাকে স্যালিউট করি, আপনি মুক্তিযোদ্ধা, কিন্তু কাজটা ভালো করেন নাই। আপনি এরশাদের মেডিকেলের নীতি দিতে গেলেন কেন? উনি আমাকে দেখে বলে, তুমি ফজলু না? আমি কই হ্যাঁ আমি ফজলু। তুমি ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট না? আমি কই জি। এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে আমরা এরশাদকে সহযোগিতা করেন কেন আপনি? পরে জেনেছিলাম আমার কথাটা ভুল ছিল, কারণ এর একটা শ্রেষ্ঠ চিকিৎসা নীতি দিয়েছিলেন তিনি। আমার সঙ্গে আত্মিক যোগাযোগ শুরু হলো 1988 সনে। সারা দেশ ভেসে গিয়েছে, ঢাকা শহর পানিতে ডুবে গিয়েছে। সামান্য গুলিস্তানের এই এলাকাটা ছাড়া ঢাকা শহরের কোনো এলাকা আর পানির উপরে ছিল না, সব ডুবে গিয়েছিল। আমি রায়ের বাজারে থাকতাম, সেখান থেকে নৌকা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে আসতে হতো। আমি নৌকা দিয়ে আসতাম। এখানে এসে দেখলাম একজন মানুষ, আমি তাকে চিনি, উনি রুটি বানাচ্ছেন, তাওয়া জ্বলছে, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 10টা হাজার হাজার রুটি হচ্ছে, নিয়ে যাচ্ছে।
উপবাসী মানুষকে খাওয়াচ্ছে, বন্যা দুর্গত মানুষকে খাওয়াচ্ছে। আমি যেতেই বলো তুমি ফজলু না? আমি বললাম জি আমি ফজলু। কেন এসেছো? আমি বললাম আমি তো ভাটি এলাকার মানুষ, কিশোরগঞ্জের মানুষ। আমি আমার এলাকাতে ত্রাণ কার্যকর চাই, বন্যা ত্রাণ, আমার এলাকা ডুবে গেছে, নিশ্চয়ই করবে। উনি আমাকে যে সাহায্য করেছিলেন সেটা আমার ভোলার মতো না। আমি কিশোরগঞ্জের 6টা উপজেলা, কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তারাই, ইটনা মিটামো নষ্টগ্রাম, এটা একটা অদ্ভুত কাণ্ড। হাজার হাজার রুটি, শত শত কর্মী, গন্ডার গন্ডা নৌকা ভাওয়ার অঞ্চলের, প্রত্যেক দিন ভোরবেলায় 5টা থেকে রুটি বানিয়ে সাপ্লাই করো গুড় দিয়ে। টাকা দিয়েছে কে? জাফরুল্লাহ চৌধুরী। নৌকার টাকা দিয়েছে কে? জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য। আমি সেদিন থেকে তার প্রতি আকৃষ্ট হলাম। বেশি কথা বলা যাবে না, এই কারণে আমার জীবনে এত শ্রেষ্ঠ জিনিস আছে, 3টা শ্রেষ্ঠ জিনিস আমার জীবনে আছে। বলে যায়, আমার বয়স 76 বছর। হাফিজ ভাই এখানে আছে, আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি। ওনারা মুক্তিযুদ্ধ, আমার একমাত্র উনি আমার বড়, এখানে আর কেউই আমার বড় না। আমি বলে যাই আমার জীবনের 3টা শ্রেষ্ঠ কাজ। 1, আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম। 2, আমার এলাকাতে ইটনা উপজেলা 11টা ইউনিয়নের মধ্যে একটা মাত্র হাই স্কুল ছিল সদরে, অন্য কোথাও হাই স্কুল ছিল না। আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম যুদ্ধের পরে, শুধু মুক্তিযোদ্ধারা মিলে আমার নেতৃত্বে। এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি, কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল ছিল জয়সিদ্ধি হাই স্কুল, আনন্দমোহন বসুর এলাকায়, যার নামে আনন্দমোহন কলেজ। 3, আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ, এরপরে আর কাজ করতে পারি নাই, সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে স্যালিউট করি। ভাই আপনি চলে গেছেন, কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণী করে গেলেন। কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেড়িবাঁধ তিনি করে দিয়েছিলেন, যেটা উনি কারো জন্য করেন নাই। 35 কিলোমিটার বেড়িবাঁধ তিনি আমাকে করে দিয়েছিলেন। হ্যাঁ, এটা বাংলাদেশে হয় নাই তো। 35 কিলোমিটার বেড়িবাঁধ, টাকা খরচ হয়েছিল 10,99,00,000। 2004 সনে যখন বন্যা হয়, আমি এখানে এসে পড়ি, আমাকে মাফ করবেন বলতে হবে, নাহলে আমি অপরাধী হব বাংলাদেশে। আমাকে কেউ বলে না যে জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণা করো। 2004 সন বন্যা হলো বাংলাদেশে, আমি গেলাম, উনি বলেন এইবার আর তোমাকে রুটি বেলানোর কাজ দিব না, তোমাকে ডাইরেক্ট এইবার আমি সাহায্য করব। সাভারে নিয়ে গেলেন, গুদাম খুলে দিলেন, ফজলুকে দাও। উনি আমার এলাকাতে 500 টন চাউল দিয়েছেন, 500 টন বন্যার সময়। প্রত্যেক মানুষের ঘরে ঘরে 5 লিটার করে তেল দিয়েছেন, প্রত্যেককে গুড় দিয়েছেন, মেজবাতি দিয়েছেন, পোশাক দিয়েছেন। কত কোটি টাকার কাজ করেছেন 2004 সন, এটা বলে শেষ করা যাবে না। জাফরুল্লাহ চৌধুরী যদি আমার এলাকার থেকে দাঁড়াইতো, যে আমার এলাকার তো তথাকথিত একজন রাষ্ট্রপতি আছে, তার নাম হামিদ, আব্দুল হামিদ। আইলরে ভাই কলির কাল ছাগলের ছাটে বাঘের গাল, একটা কথা আছে। এই দেশে ফালতু লোকেরা নেতা হয়েছে। অনেক বাধা দেওয়া সত্ত্বেও উনি কাজ করেছেন, কোটি কোটি টাকার, মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন, সব কিছু করেছেন। হঠাৎ করে বলল তোমার এলাকাতে এত কিছু যাচ্ছে গণস্বাস্থ্য থেকে, আমি যাব। তার সঙ্গে ইউএনডিপির একজন বিদেশি মানুষ আরেকজন। আর আমি আবার অবাক হইলাম, আমি দেখি রাত্রের বেলা 12টার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে, একজন মহিলা গাড়ি চালায়, মেয়ে মানুষ। আরে কয় কি, মেয়ে মানুষ আবার গাড়ি চালায়, উনি আবার পার্মানেন্ট ড্রাইভার। ভোর 5টার সময় গিয়ে চামড়াঘাট নেমেছি। চামড়াঘাট হইল ভাটি এলাকার দোয়ার। ভাটি এলাকা থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হয়, বিখ্যাত বন্দর। এখন গেলাম, ওখান থেকে নৌকায় উঠলাম, উনি সারা এলাকাতে ঘুরলেন। আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে, আমার একটা ছোট্ট কুড়েঘর আছে, সেই কুড়েঘরে উনি রইলেন, বিদেশি মেহমান নিয়ে রইলেন। এবং সেই থাকাটা কিন্তু 1 দিন 2 দিন না, মাসের পর মাস। আপনারা কল্পনা করতে পারবেন না, জাফরুল্লাহ চৌধুরীকে সালাম করলেও আমার ঋণ শীত হবে না, সারাদিন সালাম করলেন। রইলেন, সমস্ত রিলিফ ওয়ার্ক করলেন, বন্যা দেখলেন, চানকপালি ঢেউ দেখলেন। চানকপালি ঢেউ বুঝেন? হাওর অঞ্চলে না গেলে চানকপালি ঢেউ বুঝবেন না।
সাদা ঢেউ আসে দক্ষিণ থেকে, অনেক বড় বড় ঢেউ, এটাকে আমরা বলি চান কপালি ঢেউ। উনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন ফজলু এখানে কি হয়, আমাকে এখানে মানুষের দুর্ভাগ্য, এনে মানুষের অধোগতি হচ্ছে, সমস্ত নদীগুলা ভরে যাচ্ছে, আগাম বন্যা হয়, বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না, যে কারণে আগাম বন্যায় হাওর ডুবে যায়। এটা দেখেন বোধহয় আপনারা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেটে আগাম বন্যা হয়। জাফর ভাই, আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওরটা, এখানে 20,000 একর জমি আছে, আপনি যদি একটা বেড়িবাঁধ দিয়ে দেন তাহলে 20,000 মানুষ বাঁচতে, 20,000 একর জমি বাঁচবে, 5টা ইউনিয়নের 5 লক্ষ লোক বাঁচবে। এত বন্যার মধ্যে আমি বেড়িবাঁধ দিতে পারবো?